বিশ্বের সঙ্গে একাত্মতায় গাজায় গণহত্যার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ, প্রতিবাদী র্যালি, সরকারকে কঠোর বার্তা দেওয়ার আহ্বান। যতগুলো মুসলিম কান্ট্রির দেশ রয়েছে সকলের কিন্তু এই বিষয়ে আসলে জোরালো ভূমিকা পালন করা উচিত। ওয়াইসি কেন এরকম চুপ হয়ে আছে? আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই। যতদিন না প্যালেস্টাইন ফ্রি হচ্ছে আমরা থাকবো, ইনশাল্লাহ মাঠে থাকবো। মানবতাকে কফিনবন্দি করে ফিলিস্তিনের নেতানিয়াহুর আগ্রাসী তাণ্ডব, জবাবে ইসরায়েলে হামাসের রকেট হামলা। ঢাকায় চলছে বিনিয়োগ সম্মেলন, প্রথম দিন স্টার্ট আপে গুরুত্ব। চট্টগ্রামে ইকোনমিক জোন পরিদর্শনে পোশাক, আইটি, কৃষিতে আগ্রহ। বাগেরহাটে বাণিজ্যিক ভবনে আগুনে পুড়ে ছাই ব্যাংকের উপশাখা সহ ৬টি শোরুম। এক নারীর মৃত্যু, পোশাকের দোকান থেকে আগুনের সূত্রপাত। এবং ঈদে ভোটের রাজনীতি আয়ত্তের চেষ্টা এনসিপির, জনসমর্থন যাচাইয়ে বিএনপি, গ্রহণযোগ্যতা বাড়াতে তৎপর জামায়াত। স্বাগত। এখন দুপুরে আপনাদের সাথে পুরো আয়োজনে থাকবো আমরা দুজন, আমি তানজিম শাফিন এবং আমি সুমাইয়া রাত্রি। শাফিন, গাজার গণহত্যার প্রতিবাদে দেশ জুড়ে ইতিমধ্যেই চলছে বিক্ষোভ, প্রতিবাদী র্যালি। ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু এই মুহূর্তে প্রতিবাদী র্যালি পালন করছেন এবং একই সাথে ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জানাচ্ছেন তারা। আমরা দেখেছি গাজায় ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকেই বাংলাদেশের মানুষ তার প্রতিবাদ জানিয়ে এসেছে এবং তারই ধারাবাহিকতায় যখন এই আগ্রাসনের মাত্রা বৃদ্ধি পেয়েছে, আপনি জানেন যে গাজায় ইতিমধ্যেই ইসরায়েলি আগ্রাসনে ৬০,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন, আরও অঙ্গহানি এবং বিভিন্নভাবে আহত মানুষের সংখ্যাও অনেক। কিন্তু তারপরে ইসরায়েল এই বর্বরতা থামছে না, যার প্রতিবাদে সারা বিশ্বের মানুষ একত্রিত হয়ে আজ যেই দিনটি ডেকেছেন ওয়ার্ল্ড ওয়াইড জেনারেল স্ট্রাইক, অর্থাৎ সারা বিশ্বব্যাপী নো স্কুল নো ওয়ার্ক, এই শিরোনামে একটি ধর্মঘট সারা বিশ্বব্যাপী যারা গাজায় নিপীড়িত মানুষের উপরে যারা আস্থা রাখছেন তাদেরকে সাহস দিতে চাইছেন, তারা পালন করছেন সারা বিশ্বব্যাপী মানুষ এবং সবাই চাইছেন যে তার দেশের সরকার যেন গাজায় এই গণহত্যার প্রতিবাদ জানায় এবং বাংলাদেশের বিক্ষোভকারীরাও এটি জানিয়েছেন যে বাংলাদেশের সরকার যাতে এর বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে থাকে। তো এ নিয়ে আমরা আরও খবর জানবো। সারা দেশেই বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ সাধারণ মানুষ যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে আমাদের সহকর্মীরা যুক্ত হয়ে সেই খবর জানাবেন। আমরা একটু আমাদের সহকর্মীদের কাছে চলে যাব। সারা দেশের বিভিন্ন প্রান্তে ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জানিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা এবং সর্বস্তরের সাধারণ মানুষ। এ নিয়ে জানাতে আমাদের সঙ্গে সহকর্মীরা যুক্ত হবেন। আমাদের সঙ্গে ৬ সহকর্মী যুক্ত হচ্ছেন এই মুহূর্তে। মুজাহিদ শুভ রয়েছেন, যুক্ত হচ্ছেন সাজিদ আরাফাত, রাব্বি হোসেন, ওমর ফারুক, গোলজার আহমেদ এবং সৈয়দপুরের জিআরপি মোড়ে রয়েছেন সহকর্মী আমিরুল বাপ্পি। শুরুতেই যাব মুজাহিদ শুভর কাছে। শুভ, জানাবেন আজ সকাল থেকেই আমরা দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অভিমুখী শিক্ষার্থীদের যে যাত্রা, সেটি আসলে শ্রেণীকক্ষে পাঠ লাভের জন্য নয়, বরং তারা প্রতিবাদ জানাতে গিয়েছেন। সাধারণ মানুষ যুক্ত হয়েছেন এই বিক্ষোভ এবং আন্দোলনে। জানাবেন বিক্ষোভকারীরা কি বলছেন। শাফিন, আমরা সকাল 10টা থেকে দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় শহীদ মিনার, টিএসসি চত্বর, রাজু ভাস্কর্যের পাদদেশ এবং শাহবাগ, এই পুরো এলাকা জুড়ে শিক্ষার্থীরা জমায়েত হয়েছে এবং বিক্ষোভ সমাবেশ করছে। আপনি আমার পাশে যত শিক্ষার্থী দেখতে পাচ্ছেন তারা কিন্তু তাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ক্লাস উপেক্ষা করে, পরীক্ষা বর্জন করে তারা আসলে এখানে এসছেন। তাদের ভেতরে আসলে অনেক রক্তক্ষরণ, তারা অনেক কষ্ট পাচ্ছে ভেতরে ভেতরে। বেশ কিছুদিন ধরে, বছর ধরে তারা সোশ্যাল মিডিয়াতে তারা নানা ধরনের পোস্ট করছে। এই নীরবতা ভেঙে তারা এখন রাজপথে নেমেছে। তারা চায় যে কোনো মূল্যের বিনিময়ে যে শিশুদের প্রাণহানি,
বৃদ্ধদের প্রাণহানি, নারীদের প্রাণহানি এগুলো যেন যে কোনো মূল্যে বন্ধ করা হয়। এক্ষেত্রে সুস্পষ্ট বার্তা তারা চান, অন্তর্বর্তী সরকারের কাছ থেকে তারা চান তারা যেন কড়া একটি বার্তা আমেরিকা এবং ইসরায়েলকে যেন তারা দিয়ে থাকে। এবং এখানে আমরা কিন্তু 11টা-12টার দিকে দেখেছি যে আশপাশের বিভিন্ন মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, পপুলার মেডিকেল কলেজ সহ নানা ধরনের মেডিকেল কলেজ থেকে এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং চিকিৎসকরা তারা জড়ো হয়েছিলেন। তারা বলছিলেন যে আমাদের হয়তো কিছুই করার নেই, অন্তত আমরা যেন গাজা বা তার আশেপাশের মধ্যপ্রাচ্যের যে কোনো দেশ থেকে আমরা যেন অন্তত চিকিৎসা সেবা দেবার মাধ্যমে যেন তাদের পাশে দাঁড়াতে পারি, অথবা আমরা অন্য কোনোভাবে তাদেরকে যেন সাহায্য পাঠাতে পারি। কেউ কেউ তো অনেক বাড়িয়ে বলেছেন যে বাংলাদেশের সরকারিভাবে সামরিকভাবেও কোনো সহায়তা তাদেরকে দেওয়া যায়, এটি আসলে সম্ভব নয়, এটি আসলে অন্যরকম একটি ব্যাপার। কিন্তু মানুষ তার আবেগের জায়গাতে আসলে অনেক ধরনের কথাই তারা আসলে বলছেন। এখানে আমরা দেখেছি যে একেবারে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ তারা আসছেন এবং তারা সকাল থেকে স্লোগান দিচ্ছেন উই আর প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, এবং তাদের সবার হাতে আপনারা দেখতে পাচ্ছেন যে ফিলিস্তিনের প্ল্যাকার্ড। এবং এই অঞ্চলটি প্রত্যেকটি জায়গাতে আসলে বিক্ষোভ সেই সকাল থেকে আমরা আসলে দেখতে পাচ্ছি। এবং বলা যায় যে বাংলাদেশে এই প্রথম আমরা দেখলাম যে শিক্ষার্থীদেরকে এত একত্রিতভাবে একসঙ্গে জড়ো হওয়ার ব্যাপারটি, যেটি 1 বছর 4 মাসের মধ্যে আমরা সারা পৃথিবীতে বিভিন্ন নামি দামি বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই বিক্ষোভগুলো দেখেছি, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটি প্রথম দেখলাম। তবে তারা বলছেন যে যদি এই গণহত্যা বন্ধ না হয়, যতদিন পর্যন্ত আন্দোলন করা যায় সেটি তারা আসলে চালিয়ে যাবেন। আসলে এটি কতদিন বা চালিয়ে যাওয়া সম্ভব সেটি আমরা জানি না, তবে তাদের আন্তরিকতা, তাদের অভিযোগ হচ্ছে যে একটি শিশু যারা আসলে মানবতার কথা সারা বছর ধরে আসলে বলছেন, সারা পৃথিবীবাসীকে বলছেন এই সভ্য দেশে তারাই মানবাধিকার লঙ্ঘন করছেন এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যেমন দরকার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের বিচার হওয়া উচিত এবং এটি যেন সারা পৃথিবীর মানুষকে ছড়িয়ে দেওয়া যায়। এবং মুসলিম বিশ্বের যেসব নেতারা আছেন, আরব রাষ্ট্রের যে রাষ্ট্রপ্রধানরা আছেন, তাদের প্রতি তারা ধিক্কার এবং ন্যাক্কারজনক এই ঘটনাতে তারা যে চুপ করে আছেন তাদের প্রতি তারা ঘৃণা প্রকাশ করছেন। একটি বিচ্ছিন্ন ঘটনা অবশ্য কিছুক্ষণ আগে এখানে ঘটেছে। এই কুশপুত্তলিকা দাহর সময় প্রেসিডেন্ট ট্রাম্প এবং নেতানিয়াহুর এরকম একটি সময় আসলে একজন হঠাৎ করে কটূক্তি করছিল, ফিলিস্তিনের বিপক্ষে, ইসরায়েলের পক্ষে কথা বলছিলেন, নবী রাসূলকে নিয়ে কটাক্ষ করছিলেন, তাকে আসলে গণপিটুনি দিয়ে আসলে পাশের ঢাকা মেডিকেল কলেজে আসলে নিয়ে যাওয়া হয়েছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা তার পরিস্থিতি জানি না, তবে আমরা বিক্ষোভের যে চিত্রটি আমরা আসলে দেখছি সেটি সব মিলে বলা যায় যে এটি চলমান আছে। কতক্ষণ পর্যন্ত চলবে আমরা জানি না। আমরা এখন জানতে চাই উত্তরার খবর, সেখানে আছেন আমাদের রিপোর্টার সাজিদ। আমরা সেখানকার খবর জানতে চলে যাচ্ছি সরাসরি সেখানে। প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, এমন স্লোগানে কিন্তু পুরো বিশ্ব তথা আজকে কিন্তু মুখরিত হয়ে উঠেছে। ব্যতিক্রম নয় বাংলাদেশের সহকর্মী মুজাহিদ শুভ যে বিষয়টি জানাচ্ছিলেন যে প্রতিরোধে কিন্তু আজকে সবাই অংশ নিয়েছেন। বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ, সেই দৃশ্য আমরা দেখছি রাজধানীর উত্তরাতে। আমরা সকাল থেকে রয়েছি উত্তরা এলাকায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু রাস্তায় নেমে এসেছেন। তারা ফিলিস্তিনের পক্ষে, মানবতার পক্ষে স্লোগান দিচ্ছেন এবং ইসরায়েলি যে গণহত্যা, ইসরায়েলের যে বর্বরচিত গণহত্যা কিংবা তাদের যে আগ্রাসী মনোভাব, তাদের যে দখলদারিত্ব গাজার উপরে, ফিলিস্তিনের উপরে যে দীর্ঘদিনের তাদের আগ্রাসী মনোভাব কিংবা হত্যাযজ্ঞ, তার প্রতিবাদে কিন্তু বৈশ্বিক যে ধর্মঘট চলছে, বৈশ্বিক যে স্ট্রাইক চলছে, তারই অংশ হিসেবে সেই কর্মসূচিতে কিন্তু সহমর্মিতা প্রকাশ করছে এবং সেই সঙ্গে তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশের মানুষও কিন্তু সর্বস্তরের মানুষ নেমে এসেছে। এবং এই যে মুসলিম উম্মার একটি দেশ, মুসলিমদের জন্য তাদের যে সহমর্মিতা, সেটির বহিঃপ্রকাশই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে। বলা চলে রাজধানী যে উত্তরা রাজুক মডেল কলেজ ছিল, সেখানে একটি যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচি থেকে পরবর্তীতে উত্তরার বিএনএস সেন্টারের সামনে কিন্তু সর্বস্তরের মানুষ এখানে জড়ো হয়েছেন। আমরা এই মুহূর্তে কিছুটা উপর থেকে দেখানোর চেষ্টা করছি এখানে মানুষের জমায়েত, মানুষের স্লোগান, ফিলিস্তিনের পতাকা নিয়ে এখানকার মানুষের অবস্থান করছেন, বাংলাদেশের পতাকা রয়েছে এবং স্লোগানে তারা বলছেন ফ্রি ফ্রি প্যালেস্টাইন এবং ইসরায়েলে পণ্য বয়কটের যে ঘোষণা, সেটিও আমরা দেখতে পাচ্ছি। এবং ইসরায়েলকে জাতিসংঘ কিংবা মানবাধিকার যে সংস্থাগুলো রয়েছে পুরো বিশ্বে, তাদেরকেও কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে সরব ভূমিকা পালন করার কিংবা তাদের এই যে আগ্রাসী ভূমিকা, হত্যাকাণ্ডের প্রতিবাদ স্বরূপ তাদেরকে শাস্তির আওতায় আনা কিংবা তাদের বিরুদ্ধে যে স্লোগান তোলার যে ঘোষণা, সেই ঘোষণা কিংবা দাবি
কিন্তু এখানকার মানুষ করছেন। আমরা এখানে দীর্ঘক্ষণ ছিলাম, সকাল থেকে অবস্থান করছি। এখানে বড় একটি মিছিল হয়েছে, প্রতিবাদী মিছিল করেছেন এখানকার শিক্ষার্থীরা, বিভিন্ন বয়সী নারী, শিশু সহ শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আমরা একাত্মতা প্রকাশ করতে দেখেছি। সেই জায়গা থেকে বলাই চলে যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি। এই যে মুসলিম উম্মার একটি দেশ ফিলিস্তিন, দীর্ঘদিন ধরে তারা কিন্তু ইসরায়েলি বাহিনী দ্বারা আক্রান্ত, ইসরায়েলি সেনা দ্বারা শাসিত শোষিত, সেই জায়গা থেকে কিন্তু সবাই এই মুহূর্তে ফুঁসে উঠেছে এবং বৈশ্বিক যে ঘোষণাটি রয়েছে সেই ঘোষণার সাথে একাত্মতা ঘোষণা করে বাংলাদেশের মুসলিম কমিউনিটি, মুসলিম মানুষ সবাই কিন্তু সব বয়সী মানুষ এই একাত্মতা প্রকাশ করেছে এবং এই প্রতিবাদে নেমে এসেছে এবং বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছে। আমেরিকা বিরোধী এবং ইসরায়েলের পণ্য বয়কট সহ ইসরায়েল বিরোধী তারা স্লোগানগুলো দিচ্ছে এবং সেই সঙ্গে তারা বলছে যে মুসলিম উম্মার প্রতি যে ন্যায় বিচার, সেই ন্যায় বিচার ফিরিয়ে আনারও তারা কিন্তু ঘোষণা দিচ্ছে। তো উত্তরা এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে, ফিলিস্তিনের পতাকা হাতে রয়েছে, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে, ফিলিস্তিনের পক্ষে সহমর্মিতা প্রকাশ করছে। সেই বিষয়গুলো কিন্তু আমরা সকাল থেকে দেখছি, এখনও দিনভর এই কর্মসূচি চলবে বলে আমরা জানতে পেরেছি। তো রাজধানীর উত্তরা বিএনএস সেন্টারের সামনে থেকে এই ছিল আমার কাছে সবশেষ। আমাদের অন্যান্য সহকর্মীরা বিভিন্ন জায়গায় আছেন রাজধানীর। এই মুহূর্তে রাব্বি হোসেনের কাছে চলে যেতে চাই, সেখানে আসলে মুসলিম সম্প্রদায়ের মানুষ, বাংলাদেশের মানুষ, তারা কিভাবে ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তুলেছেন সেটি জানবো। রাব্বি হোসেন। বাহিনীর দ্বারা ফিলিস্তিনিদের নিরীহ মুসলমানদের উপর অত্যাচার, গণহত্যার প্রতিবাদে আজকে এখানে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, কর্মকর্তা সহ এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা রয়েছেন তারা আজকে এখানে বিক্ষোভ মিছিল করেছেন। এই বিক্ষোভ মিছিল থেকে তারা যে দাবিগুলো করছেন, মূলত যে ফিলিস্তিনের গাজার যে মুসলমানদের উপর যে গণহত্যা চালানো হয়েছে, তাদের যে নির্বিচারে মেরে ফেলা হয়েছে, সেই বিচারের তারা আসলে দাবি করছেন। পাশাপাশি মুসলিম যে রাষ্ট্রগুলো রয়েছে সেই রাষ্ট্রের যারা নেতৃত্ব রয়েছেন তাদেরকে আসলে হস্তক্ষেপের দাবি জানাচ্ছেন। পাশাপাশি এখানে জাতিসংঘের হস্তক্ষেপ যাতে করে এই মুসলমানদের যে গণহত্যা বন্ধ করা হয় সেই দাবি তারা আজকে এখানে জানাচ্ছেন। পাশাপাশি এগুলো বলছেন যে রাষ্ট্রের মুসলিম রাষ্ট্রগুলো থাকতে কিভাবে এই ফিলিস্তিনি নিরীহ মানুষের উপর এই যে অত্যাচার করা হয়, তাদেরকে বিনা তাদেরকে মেরে ফেলা হয়, সেই তারা বিচারের দাবি করছেন। তারা তুলে ধরছেন যে যত ধরনের তারা এই আজকের এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি থেকে এবং শিক্ষার্থী থেকে তারা বলছেন যে ফিলিস্তিনি মানুষের পক্ষে দাঁড়ানো উচিত, এই বাংলাদেশের মানুষ তাদের পক্ষে রয়েছে এবং ফিলিস্তিনি মানুষকে যে নির্বিচারে হত্যা করা হচ্ছে, ইসরায়েলের যে সকল পণ্যগুলো রয়েছে সেগুলো বর্জনের তারা ডাকও দিচ্ছেন এখান থেকে। এবং এখান থেকে তারা একটাই দাবি করছেন মূলত যে মুসলিম যারা রয়েছে পুরো বিশ্বে তারা যাতে ফিলিস্তিনি মানুষের পক্ষে হিসেবে কাজ করেন, তাদের নিয়ে সেই দাবিগুলো করছেন। এখানে শুধু সাধারণ শিক্ষার্থীরাই নয়, এখানে এই আজকের এই মিছিলে, প্রতিবাদী মিছিলে এখানে অংশ নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের আসলে এখানে কর্মচারী, কর্মকর্তা, শিক্ষক ছিলেন। কিছুক্ষণ আগেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি এখানে অংশগ্রহণ নিয়েছেন। তিনি মূলত আসলে দাবি জানিয়েছেন যে ফিলিস্তিনিদের যে হত্যা করা হচ্ছে, নির্বিচারে শিশুদের মেরে ফেলা হচ্ছে, নারীদের মেরে ফেলা হচ্ছে, সেই যে প্রতিবাদ সেটি তারা জানাচ্ছেন। মূলত তারা আসলে বিচারের দাবিতেই তারা করছেন যে তাদেরকে এই যে ইসরায়েলি বাহিনীর যে তাদের উপর হামলা চালাচ্ছে, বিমান হামলা দিয়ে তাদেরকে মারা হচ্ছে, সেই ব্যথিত করেছেন তাদেরকে। এই বিষয়ে তারা এখানে দাবি জানাচ্ছেন। মূলত আজকে এই দুপুরের পরপরই তাদের এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে। এই ছিল আমার কাছে এখন এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি বাইতুল মোকাররমে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর যে বর্বর নৃশংস গণহত্যায় এর প্রতিবাদে সারা দেশে আজকে যে ধর্মঘটের কর্মসূচি পালন হচ্ছে, অর্থাৎ স্ট্রাইক ফর গাজা, এর অংশ হিসাবে জাতীয় বাইতুল মোকাররমে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে এই বাইতুল মোকাররমে নানান ধরনের মানুষ, অর্থাৎ নানান পেশার মানুষ, আলেম ওলামাদের পাশাপাশি তারা কিন্তু এই যে ফিলিস্তিনের গাজায় যে ইসরায়েলের যে গণহত্যা এর প্রতিবাদে তারা কিন্তু এখানে বিক্ষোভ মিছিল করছেন এবং তারা যেমনটি দাবি করছেন এই বিক্ষোভ মিছিল থেকে, তারা যেটি বলছেন যে অতি শীঘ্রই যাতে
জাতিসংঘ সহ আন্তর্জাতিক যে সকল মানবাধিকার সংস্থাগুলো আছে তারা যাতে এই যে গণহত্যা, ইসরায়েলের যে গণহত্যা ফিলিস্তিনে, সেটি যাতে তারা বন্ধ করে এবং তারা যেমনটি এখান থেকে দাবি করছেন যে সকল ইসরায়েলি যে পণ্য রয়েছে সেটি বয়কটের দাবিও কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিল থেকে জানানো হচ্ছে। যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি, এই পর্যন্ত গত 18ই মার্চের যে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনী এই পর্যন্ত গাজায় প্রায় 39,000 শিশুসহ 51,000 মানুষকে তারা কিন্তু নির্বিচারে গণহত্যা চালিয়েছে। এর প্রতিবাদে সারা বিশ্বব্যাপী আজকে যে স্ট্রাইক ফর গাজা সেটি কিন্তু পালন হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশেও কিন্তু আজকে নানান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নো ক্লাস নো এক্সাম কর্মসূচি পালন করছেন। এর অংশ হিসেবে আজকে জাতীয় আলেম ওলামা পরিষদের পক্ষ থেকে এখানে আজকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের সিলেট প্রতিনিধির কাছে। ওমর, আসলে সারা দেশের মতো সিলেটেও কিন্তু হাজারো জনতা নেমে এসেছেন ফিলিস্তিনের পক্ষে। এই যে দীর্ঘদিন থেকে গাজায় ইসরায়েলের যে বর্বরতা চলছে সেই বর্বরতার প্রতিবাদে কিন্তু সিলেটের রাজপথ এখন লোকারণ্য। ঠিক জুম্মার নামাজের পরই সিলেটের যে কোর্ট পয়েন্ট মসজিদ থেকে নামাজ শেষেই হাজারো জনতা, নারী পুরুষ বৃদ্ধ শিশু কিশোর সবাই কিন্তু রাস্তায় এসেছেন গাজাবাসীর পক্ষে দাঁড়ানোর জন্য। আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে তাদের গাজার পক্ষে যে তাদের পতাকা এবং নানান ধরনের স্লোগান, যে বিশ্ব মানবতার যে বিপর্যয়, সেই বিপর্যয়ের বিপক্ষে কিন্তু সিলেটের মানুষ এসেও কিন্তু একই সাথে সামিল হয়েছেন। এখান থেকে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা বারবারই বলছেন যে জাতিসংঘের হস্তক্ষেপ না থাকায় ইসরায়েল আসলে এই যে আগ্রাসন চালাচ্ছে সেটি বৈশ্বিকভাবে আসলে মানবিক বিপর্যয়। এই বিপর্যয়ের পক্ষে সবাইকে দাঁড়াতে হবে এবং তারা এখান থেকে আহ্বান জানাচ্ছেন যে ইসরায়েলি যে সকল পণ্য আছে সেগুলো বয়কটের মাধ্যমে প্রাথমিক যে ধাক্কাটা বা ইসরায়েলের বিরুদ্ধে মানুষের যে অবস্থান সেটি জানান দেয়া মানে এখনই সম্ভব। ইসলামী যে তৌহিদি জনতার পাশাপাশি সিলেটের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণ কিন্তু এখন রাস্তায় সামিল হয়েছেন বিশেষ করে ফিলিস্তিনের পক্ষে, ফিলিস্তিনের মানুষের পক্ষে দাঁড়ানোর জন্য। এখানে অনেকে তরুণ প্রজন্মের নেতৃত্ব কিন্তু আসছে। তারা বলছে যে আজকে বিশ্ব যেখানে মানুষের পক্ষে কথা বলে, বিশ্ব যেখানে মানবতার কথা বলে, সেই জায়গায় ইসরায়েল অন্যায়ভাবে বছরের পর বছর মুসলিম জাতির উপর, বিশেষ করে ফিলিস্তিনি মুসলিম জাতির উপর যে নিপীড়ন, যে ধরনের হত্যা চালাচ্ছে তা কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য নয়। এইভাবে আসলে একটি বিশ্ব সমাজে এইভাবে আসলে চলা সম্ভব নয়। সেই ক্ষেত্রে এই ধরনের যে কার্যক্রম, এই ধরনের কার্যক্রমের বিরুদ্ধে সবসময় কিন্তু সিলেটের মানুষ অবস্থান রয়েছে। আমরা জানাচ্ছিলাম সিলেটের খবরাখবর। এই মুহূর্তে সৈয়দপুরে আছেন আমাদের সহকর্মী আমিরুল বাপ্পি, তার কাছে জানতে চাবো যে সেখানকার অবস্থা আসলে কি। গুলজার, সিলেটের মতো সৈয়দপুরেও একই রকম অবস্থা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এই ধ্বনিতে মুখরিত হয়ে আছে সৈয়দপুরের শহরের যে প্রধান প্রধান সড়কগুলো। সেই সড়কে আমি এখন এই মিছিলের মাঝামাঝি দাঁড়িয়ে আছি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ফিলিস্তিনের উপরে ইসরায়েলের যে বোমা হামলা এবং অমানবিক আচরণ, একের পর এক বোমা হামলার ফলে যে লক্ষ লক্ষ মানুষ তারা মেরেছে ইসরায়েল, সেটির প্রতিবাদে এবং ফিলিস্তিনকে মুক্তির দাবিতে এই যে সারা দেশে যে বিক্ষোভ সমাবেশ চলছে, প্রতিবাদ সমাবেশ চলছে, মিছিল চলছে, তারই একটা অংশ এখন সৈয়দপুরে আছে। এবং এই যে ব্যানার, যেটি সাধারণ জনগণের ব্যানার যদিও বলা হচ্ছে, এখানে সর্বস্তরের মানুষ এখানে যোগ দিয়েছেন এবং আমরা দেখছি যে সৈয়দপুর শহরের সব দোকানপাট, একদম আক্ষরিক অর্থেই সব দোকানপাট বন্ধ করে আপামর জনতা এই মিছিলে যোগ দিয়েছে ফিলিস্তিনের পক্ষে, ফিলিস্তিনের জনগণের পক্ষে। ফিলিস্তিন যেন ইসরায়েলি আগ্রাসন থেকে মুক্তি পায় সেই জন্য তারা এই মিছিলের মধ্যে যোগ দিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে
মুহুর্মুহু মিছিলে পুরো সৈয়দপুরের রাস্তাঘাট এখন প্রকম্পিত। শুধু তাই না, ইসরায়েলি যে আগ্রাসন সেটির প্রতিবাদ যে করছেন তারা, সেটি না, এখন থেকে ইসরায়েলি সহ সমস্ত পশ্চিমা বিশ্বের যে পণ্য সেগুলো বর্জনেরও তারা ঘোষণা দিয়েছেন। তো এই মুহূর্তে এই ছিল আমার কাছে সবশেষ অবস্থা। চলে যাচ্ছি স্টুডিওতে। গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছেন দেশ জুড়ে বিভিন্ন শিক্ষার্থীরা এবং নানা শ্রেণী পেশার মানুষ। সে খবরে জানাচ্ছিলেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমাদের সহকর্মীরা। শাফিন, আপনার কাছে আসতে চাই। গাজায় যে নারকীয় হত্যাযজ্ঞের জবাবে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে দফায় দফায় কিন্তু রকেট হামলা চালিয়েছে হামাস। স্থানীয় সময় রোববার রাতে চালানো এই হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি আহত হওয়ার খবরও কিন্তু পাওয়া গেছে। পাশাপাশি গাজায় ইসরায়েলি আগ্রাসনও থেমে নেই এবং তার তাণ্ডব ক্রমশ বেড়েই যাচ্ছে। কিছুদিন আগে আমি দেখছিলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে গণমাধ্যম কর্মীরাও সেখান থেকে রেহাই পাচ্ছে না। এমন আরও একটি খবর পাওয়া গেছে, খান ইউনিসে তাঁবুতে ঢুকে দুজন সাংবাদিক হত্যার খবর এসেছে এবং ইসরায়েলি ডিফেন্স ফোর্স IDF এই হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে রোববার থেকে এখন পর্যন্ত, অর্থাৎ আজকে গত 24 ঘন্টায় আমরা যদি চিন্তা করি, সেখানেও অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন। মোট নিহতের সংখ্যা বলছিলাম যে আন্তর্জাতিক গণমাধ্যমে আসছে 60,000-এর বেশি। তবে এই সব কিছু ছাপিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি যুক্তরাষ্ট্রে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন। এ নিয়ে আমাদের হাতে প্রতিবেদন রয়েছে, তৌহিদুর রহমানের দেখব। ধ্বংসস্তূপের নগরীতে পরিণত করেও গাজায় ধ্বংসযজ্ঞ আর বর্বরতা থামাচ্ছে না ইসরায়েল। শিশু থেকে শুরু করে হাজার হাজার অসহায় গাজাবাসী, বিভিন্ন দাতব্য সংস্থার স্বেচ্ছাসেবী এবং বহু গণমাধ্যম কর্মীকে হত্যার পরও যেন রক্তপিপাসা মিটছে না ইসরায়েলি বাহিনীর। মানবতাকে কফিনবন্দি করে চালাচ্ছে আগ্রাসী তাণ্ডব। এতে প্রাণহানির তালিকা দীর্ঘ হয়ে 50,700 ছাড়িয়েছে। এছাড়া গাজার অন্তত 50% এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েল, এমন খবর প্রকাশ করেছে আল জাজিরা। হত্যা ও ধ্বংসযজ্ঞের মাত্রা এমন পর্যায়ে নিয়ে গেছে, গাজাবাসী যাতে বেঁচে থাকলেও মৃত্যুর চেয়ে বেশি যন্ত্রণা ভোগ করতে হয় প্রতিনিয়ত। বোমার আঘাতে বাড়িঘর, আশ্রয়কেন্দ্র, হাসপাতাল সবকিছু মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। অস্থায়ী তাঁবুতেও পর্যন্ত চালানো হচ্ছে হামলা। এমনকি জোর করে বসতভিটা ফেলে অন্যত্র চলে যেতে দেয়া হচ্ছে চাপ। এছাড়া গাজায় মানবিক সহায়তা ঢুকতে না দিয়ে খাবার ও চিকিৎসা সংকটে তিলে তিলে হত্যার পায়তারা চলছে। قصف المستمر والمعاناة المحيطة به وحدوث هجمات من الإصابات. له 15 يوم أو 20 يوم في المستشفى هنا. له عملية في ظهره، تثبيت براغي، لحتى الآن احنا من يوم لليوم بنعاني قاعدين. عدد المصابين كبير جدا، الاستهلاك كبير جدا، وبالتالي والمصابين كبير، والاستهلاك الأدوية والمستهلكات الطبية لهذا العدد الكبير من المرضى. গাজায় এই গণহত্যার জবাবে ইসরায়েলের আশদুদ শহরে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে হামাসের সামরিক শাখা আল কাশেম ব্রিগেড। রোববার রাতে অন্তত 10টি রকেট হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি আহত হলেও নিহতের খবর পাওয়া যায়নি। তবে ইসরায়েল দাবি করছে বেশিরভাগ রকেট প্রতিহত করায় বেশি ক্ষতি হয়নি তাদের। এমন ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জরুরি বৈঠক করতে রোববার রাতে ওয়াশিংটনে পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আলোচনায় হামাসের হাতে থাকা 59 জিম্মির মুক্তি ও গাজায় চূড়ান্ত জয়ের বিষয়ে প্রাধান্য পাবে বলে জানিয়েছে নেতানিয়াহু নিজেই। এদিকে অধিকৃত পশ্চিম তীরে 14 বছর বয়সী এক ফিলিস্তিনি আমেরিকান কিশোরকে গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। দক্ষিণ লেবাননেও ইসরায়েলি হামলায় হতাহতের ঘটনা ঘটছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। প্রয়োজনীয় অর্থায়নের অভাবে কাঙ্ক্ষিত গতিতে এগুচ্ছে না স্টার্টআপ বা নতুন উদ্যোগ। সেই সাথে ইন্টারনেটের দর ও প্রাপ্যতাও একটি বড় সমস্যা। 4 দিনের বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে কথা উঠে আসে। তবে সুখবর আছে নতুন উদ্যোক্তাদের জন্য। তাদের মূলধন সহায়তার গঠন করা হয়েছে 800 থেকে 900 কোটি টাকার তহবিল। মুন্নাফ রশিদ জানাচ্ছেন বাকিটা। ঢাকায় এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন যিনি একবারের জন্য ফুডপান্ডা বা পাঠাও ব্যবহার করেননি।
তবে এই স্টার্টআপগুলো কি সত্যি সফল? এমন প্রশ্নের জবাব মেলা ভার। স্টার্টআপ তহবিলের বাস্তবতার খোঁজ নেওয়া প্রতিষ্ঠান লাইট ক্যাসেলস পার্টনার্সের তথ্য বলছে, দেশি স্টার্টআপগুলো তুলনামূলক ভালো। দেশে 1200-র বেশি সক্রিয় স্টার্টআপ প্রতিষ্ঠান আছে। প্রতি বছর আরও 200 প্রতিষ্ঠান বাজারে আসছে। দেশে এখন পর্যন্ত সবচেয়ে বড় স্টার্টআপ প্রতিষ্ঠান বিকাশ। 2011 সালে বাজারে আসা এই স্টার্টআপ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার হিসেবে অনেকটা সফল। তাহলে কেন অন্য স্টার্টআপগুলো শুরুর পরে সেবা বাড়াতে হিমশিম খাচ্ছে? তাদের কি সাফল্যের জন্য আরও সময় বা অনুকূল পরিবেশ দরকার? এমন সব প্রশ্নের উত্তর উঠে এসেছে ঢাকায় শুরু হওয়া আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের স্টার্টআপ কানেক্ট সেশনে, যেখানে উঠে আসে স্টার্টআপ বা নতুন উদ্ভাবনের ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো। অনুষ্ঠানে তুলে ধরা হয় মাথাপিছু স্টার্টআপ তহবিল কিংবা এসবের পেছনে অর্থ ছাড়। সব দিক থেকে সিঙ্গাপুর, ভারত, পাকিস্তান সহ অন্যান্য প্রতিযোগী দেশ থেকে পিছিয়ে আছে বাংলাদেশ। তাদের তথ্য মতে 2024 সালে বাংলাদেশে মাথাপিছু নতুন উদ্যোগে বিনিয়োগের পরিমাণ ছিল মাত্র $0.2 বিলিয়ন, যেখানে ছাড়ের পরিমাণ ছিল $41 মিলিয়ন, যা মোট দেশজ উৎপাদন বা জিডিপির 0.01%। ইন্টারনেটের গতির কারণে প্রান্তিক পর্যায়ে বাধাগ্রস্ত হচ্ছে এই খাত, যাকে গতিশীল করতে নিরবচ্ছিন্ন ও ইন্টারনেট সেবা দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক সহকারী। Our government has a very high focus in data governance. So data governance and interoperability has already taken a good focus in the ICT Digital Transformation Master Plan and ICT Roadmap. So there we are saying that we will be making all the ministries interoperable so that people get access to the databases and services will get more access to the data so that startups and the businessmen, they get more use cases to fly. সংস্কারের মাধ্যমে দেশের বিনিয়োগ পরিস্থিতিকে উন্নত করায় বিডার প্রাথমিক উদ্দেশ্য বলে উল্লেখ করেন প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান। বছর বছর লাইসেন্স নবায়নের জটিলতাও দূর করার আশ্বাস দেন তিনি। That itself is one of the biggest challenges for an investor at any point in time. I just don't think that's something that we can hold on to. We have to come up with a better solution to that. So there are many things that we could potentially do to help the startup community to spread the message, but my genuine feeling is that that needs to be done in collaboration with startup community. নতুন উদ্যোক্তাদের মূলধন সহায়তার জন্য 800 থেকে 900 কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে, যেটা বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে বিতরণ করা হবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। Our financial sector needs to reach out to them. Our technology needs to reach out to them. Our affordability of technology must be commensurate with their income so that they can afford it. We're going to remain open to suggestions from the startup community. The community must vent out their demands, frustrations as well. So the policymakers can hear it and react to it in appropriate time. এছাড়া স্টার্টআপদের যে কোনো পরামর্শের পরিপ্রেক্ষিতে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশে প্রথমবারের মতো শুরু হওয়া এই বিনিয়োগ সম্মেলন চলবে বৃহস্পতিবার পর্যন্ত। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের অংশ হিসেবে চট্টগ্রামে কোরিয়ান ইপিজেড ও মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন চীন, কোরিয়া, অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের 60 জনের বেশি বিনিয়োগকারীর একটি প্রতিনিধি দল। সকাল 9টায় আনোয়ারার কোরিয়ান ইকোনমিক জোনে পৌঁছান তারা। এরপর কারখানার উৎপাদন ব্যবস্থা, পুরো অর্থনৈতিক অঞ্চলের পরিবেশগত বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন। চট্টগ্রাম অঞ্চলে দেশি বিদেশি বিনিয়োগের জন্য এমন উদ্যোগ এটিই প্রথম। ডেলিগেট টিমকে বাণিজ্য নগরীর বিপুল সম্ভাবনা, বন্দর ও অবকাঠামোগত সুবিধা তুলে ধরেন কর্মকর্তারা। এ সময় ডেপুটি প্রেস সচিব জানান, একটি নতুন বাংলাদেশ গড়তে চায় অন্তর্বর্তী সরকার। বিনিয়োগ, কর্মসংস্থান, অর্থনৈতিক পুনর্গঠন সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। বিনিয়োগের জন্য বাংলাদেশ একটি আকর্ষণীয় স্থান, সেই বিষয়টি তাদের কাছে তুলে ধরা হচ্ছে বলেও জানান তিনি। ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরার খবর। লম্বা ছুটি শেষে আজও দেশের বিভিন্ন প্রান্ত থেকে কর্মস্থলে ফিরছে মানুষ। এতে চাপ বেড়েছে দেশের প্রায় সব মহাসড়কে। সকাল থেকে সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের কাট্টার মোড়ে ছিল রাজধানীগামী যাত্রী ও যানবাহনের চাপ। বেলা বাড়ার সাথে সাথে চাপ বাড়ে
হাটি কুমরুল মোড়েও। তবে নেই যানজটের ভোগান্তি। এতে বাসে বাড়তি ভাড়া নেওয়ার কারণে অনেকেই যাচ্ছেন ট্রাকে চড়ে। পাশাপাশি টাঙ্গাইলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না গণপরিবহন। কর্মস্থলে ফেরা মানুষের অভিযোগ, যানবাহনের তুলনায় যাত্রী চাপ বেশি থাকায় 3 দিন বাড়তি ভাড়া আদায় করছে পরিবহন সংশ্লিষ্টরা। এমন অবস্থায় ঝুঁকিপূর্ণ নানা পরিবহনে চড়তে বাধ্য হচ্ছেন তারা। এদিকে যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও। কোথাও যানজট না থাকায় অনেকটা স্বস্তিতে কর্মস্থলে ফিরতে পারছে মানুষ। বাগেরহাটের চিলমারিতে 5তলা একটি বাণিজ্যিক ভবনে আগুন লেগে এক নারীর মৃত্যু হয়েছে। সকাল 9টার দিকে এলাকায় আগুনে পড়ে গেছে একটি বেসরকারি ব্যাংকের উপশাখা সহ অন্তত 6টি দোকান। এ নিয়ে বিস্তারিত জানাতে তরিকুল ইসলাম যুক্ত হচ্ছেন। তরিকুল, জানাবেন আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছিল, বোঝা গেছে কিনা, ক্ষতির কি চিত্র? শাফিন, মূলত এখানে সকাল 8টা থেকে এখানে আনুমানিক ধারণা করা হচ্ছে আগুন অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এখানে নিচতলায় যে মাইশা ভবনের নিচতলায় যে গার্মেন্টস ছিল বা রয়েছে, সেই গার্মেন্টসের থেকেই আগুনের সূত্রপাত এবং এটাই ফায়ার সার্ভিস ধারণা করছে এবং সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে, ভবনের পুরোটাই ছড়িয়ে পড়ে। এবং আমরা এখানে এসে যেটি দেখেছি যে এখানে নিচতলায় অন্যান্য যে দোকানগুলো ছিল বা অন্যান্য যে শপিং মল ছিল, এখানে একটি অন্যান্য সেই সব কিছুই কিন্তু পুড়ে গেছে এবং এখানে একটা ব্যাংকের উপশাখা রয়েছে নিচতলায়, সেই উপশাখারও অধিকাংশ কাগজপত্র বা আসবাবপত্র সবই কিন্তু পুড়ে গেছে। এবং এই ভবনের যদি বলি যে একটু দোতলায় এবং 3তলায় ছিল হাসপাতাল রয়েছে, একটি সুস্বাস্থ্য ও পরিচর্যা ক্লিনিক। সেখান থেকেও কিন্তু ধোঁয়া যখন এটি আস্তে আস্তে ছড়িয়ে পড়ে তখন কিন্তু এখানকার যারা লোকজন আতঙ্কিত হয়ে পড়ে এবং সেখান থেকে দড়ি বেয়ে স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের লোকজন তারা আনার চেষ্টা করে। পরবর্তীতে সেনাবাহিনী এসে এই কাজে যোগদান করেন এবং সেখানে তারা যৌথভাবে তারা কাজ করে এখানে উদ্ধার তৎপরতা চালায় এবং এই উদ্ধার তৎপরতায় তারা অংশ নিয়ে আহতদেরকে হাসপাতালে প্রেরণ করে এবং 4 জন আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে আমরা এখানকার স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানতে পেরেছি। সব মিলিয়ে শাফিন, এই ছিল আমার কাছে চিতলমারি থেকে সর্বশেষ খবর। বাগেরহাটের চিতলমারিতে বাণিজ্যিক ভবনে আগুনের খবর জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও বিভাগের প্রধান কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সোমবার সকাল 10টা থেকে প্রথম বৈঠকটি শুরু হয়। এরপর প্রথম বৈঠকে ব্যাংকের সম্পদ নিরীক্ষার বিষয় নিয়ে আলোচনা হয়। পতিত আওয়ামী সরকারের আমলে ইসলামী ব্যাংকগুলো সহ 11টি ব্যাংকের অবস্থা সবচেয়ে বেশি খারাপ হয়, যাদের 80% বেশি অর্থ লোপাট হয়েছে। সেই অর্থের প্রকৃত তথ্য বের করতে সম্পদ নিরীক্ষা চালাচ্ছে বাংলাদেশ ব্যাংক। পরে বেলা 11টায় আর্থিক খাতের সংস্কার নিয়ে দ্বিতীয় বৈঠকে বসে IMF ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। 5 আগস্ট পরে আর্থিক খাতের যে সংস্কার চলমান রয়েছে সেই বিষয়ে আলোচনা করেন তারা। বিকাল 5টা পর্যন্ত আর্থিক খাতের বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশ নেবে IMF এর প্রতিনিধি দল। ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ও গাজার নির্যাতিতদের সম্মান জানিয়ে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের পূর্ব নির্ধারিত কনসার্ট একদিন পিছিয়ে 12 এপ্রিল করা হবে। দুপুরে ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে কথা জানান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আনি। এ সময় সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার নিন্দা ও প্রতিবাদ জানান। বলেন, যার যার অবস্থান থেকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখতে হবে। ঢাকাসহ 4 বিভাগে স্বাধীনতা কনসার্ট একদিন পিছিয়ে আগামী শনিবার আয়োজন করা হয়েছে। 2023 সালের 28 অক্টোবরে বিএনপির মহাসমাবেশে হামলা করে যুবদল নেতা শামীম হত্যা মামলায় কিশোরগঞ্জ 5-এর সাবেক এমপি আফজাল হোসেনকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে আফজাল হোসেন ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ আগারওয়ালকে আদালতে আনা হয়। পরে শুনানি শেষে পল্টন থানার শামীম হত্যা মামলায় আফজাল হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আর দিলীপ আগারওয়ালকে গ্রেপ্তার দেখানোর আবেদন হয় মিরপুর থানার একটি হত্যা মামলায়। পরে শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পাশাপাশি আফজাল হোসেনের 7 দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত। প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় হলমার্কের নাম সর্বস্ব প্রতিষ্ঠান খানজাহান আলী সোয়েটার্সের চেয়ারম্যান এমডি সহ 4 জনের 10 বছর কারাদণ্ড ও প্রায় 1,15 লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় সোনালী ব্যাংকের সাবেক 7 কর্মকর্তাকে দেওয়া হয়েছে 3 বছরের কারাদণ্ড।
সোমবার এই রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত 6-এর বিচারক মোহাম্মদ জাকারিয়া হোসেন। মামলার এজাহারে বলা হয়, সোনালী ব্যাংকের হোটেল শেরাটন শাখা থেকে প্রায় 1,14 লাখ টাকার বেশি অর্থ উত্তোলন করে আত্মসাৎ করে হলমার্ক গ্রুপ ও তাদের বেনামি প্রতিষ্ঠান খানজাহান আলী সোয়েটার্স। এ অভিযোগের অনুসন্ধান ও তদন্ত করে দুদক। পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাওয়া বাঙালির সংস্কৃতির অংশ নয় মন্তব্য করে এদিন ইলিশ না খাওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সোমবার সচিবালয়ে এই কথা বলেন তিনি। আজ থেকে 14 এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ মনে করিয়ে দিয়ে উপদেষ্টা বলেন, এ সময় ইলিশ খাওয়া মানে আইন লঙ্ঘন করে জাটকা খাওয়া। 8 থেকে 14 এপ্রিল পর্যন্ত যে জাটকা সংরক্ষণ সপ্তাহ 2025 পালন করতে যাচ্ছে, জাটকা সংরক্ষণ যেটা আসলে সত্যিকার অর্থে শুরু হয়েছে নভেম্বর থেকে, তাই না? সেই নভেম্বরের থেকে এখন পর্যন্ত যে 30শে জুন পর্যন্ত হবে, আমরা ইলিশ আসলে পাবো জুনের পরে, মানে যে সাইজটা আমরা চাচ্ছি সেটা আমরা পাবো। জাটকা সংরক্ষণ সপ্তাহের মূল কাজটা হলো যে একটা ব্যাপক একটা প্রচারণা করা। এবারে দেশের বাইরের খবর। বিতর্কিত মুসলিম ওয়াকফ সংশোধনী বিল পাশের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ভারতের বিভিন্ন স্থান। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর বিধানসভায় হট্টগোল হয়েছে। এ সময় বিলের কপি ছিঁড়ে প্রতিবাদ জানান ন্যাশনাল কনফারেন্সের বিধায়কেরা। পরে তারা ওয়াকফ আইনের নিয়ে আলোচনার জন্য প্রশ্নোত্তর পর্ব স্থগিত করার প্রস্তাব করেন। ন্যাশনাল কনফারেন্স, কংগ্রেস ও স্বতন্ত্র বিধায়করা কালো ব্যাজ পরে বিভিন্ন স্লোগান দেন বিধানসভার ভেতরে। বিশৃঙ্খলার মুখে 15 মিনিটের জন্য সংসদ মুলতবি করেন স্পিকার। এদিকে মণিপুরে এক বিজেপি নেতার বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। রাজধানী ইম্ফলে বিক্ষোভে নামেন শত শত মুসলিম জনগোষ্ঠী। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।